হ্যালো মুভি লাভার্স, হাইপ এক্সপ্লেইনারে আপনাদের স্বাগত। আজকের গল্প ধ্বংসের দ্বারপ্রান্তে জন্ম নেওয়া নতুন পৃথিবীর, যেখানে ক্ষমতা আর বঞ্চনার বিভেদ মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আজ থেকে প্রায় 65 বছর আগে এক ভয়াবহ নিউক্লিয়ার যুদ্ধের কারণে পৃথিবী প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এক রাতের মধ্যেই বিদ্যুৎ এবং সমস্ত যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পৃথিবী এক চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ে অ্যামাজন জঙ্গলে এক বিজ্ঞানী আবিষ্কার করলেন জেনেসিস ট্রি। এই গাছের অলৌকিক ফুলটির মধ্যে এত বিপুল শক্তি ছিল যা গোটা পৃথিবীতে আবার বিদ্যুৎ সরবরাহ করতে পারত। এই আবিষ্কারের পর মানবজাতি আবার নতুন করে সবকিছু গড়ার কাজ শুরু করে। সঙ্গে সঙ্গে সমস্ত জেনেসিস ট্রি সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। এই পারমাণবিক যুদ্ধের পর জন্ম নেওয়া প্রায় 90% শিশুর মধ্যেই দেখা দিতে শুরু করে গুরুতর জৈবিক সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা তখন সেই জেনেসিস ফুলের ক্ষমতা মানব ডিএনএতে প্রবেশ করিয়ে দেয়। ফলস্বরূপ প্রতিটি মানব শিশু তাদের মায়ের গর্ভ থেকেই কোনো না কোনো বিশেষ শক্তি নিয়ে জন্ম নিতে শুরু করে। কারো শ্রবণ ক্ষমতা হতো অসাধারণ তীক্ষ্ণ, আবার কারো দৃষ্টিশক্তি হতো অবিশ্বাস্য উন্নত। এই বিশেষ ক্ষমতা নিয়ে যারা জন্ম নিত তাদের ডাকা হয় জেনেটিক্স নামে। আর এই নতুন পৃথিবীতে তারা বাঁচত রাজার মতো করে। তবে প্রায় 10% মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল ছিল। তাদের শরীর এই ফুলটিকে কোনোভাবেই গ্রহণ করতে পারেনি। এই মানুষগুলো স্পেশালস বা বিশেষ ক্ষমতাহীন নামে ডাকা হতো এবং তাদের কেবল ছোটখাটো কাজ যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজের জন্যই ব্যবহার করা হতো। এইবার আমরা জেনেসিস ইনস্টিটিউটে ক্লোইকে দেখতে পাই, যে বর্তমানে একটি শিক্ষামূলক ভ্রমণে এসেছে। তার হুইল চেয়ার ব্যবহারকারী সঙ্গী লিওন সেখানে পরিচ্ছন্নতা কর্মী সেজে এসেছে। সকলের দৃষ্টি সরতেই লিওন একটি ডিভাইস ব্যবহার করে একটি তালাবদ্ধ দরজা খুলে একটি প্রাইভেট এরিয়ায় ঢুকে পড়ে। ম্যাপ চেক করে সে জানতে পারে যে দুজন গার্ড কাছাকাছি দাঁড়িয়ে আছে। তখন সে একটি ছোট ইঁদুরের মতো দেখতে খেলনা সেদিকে পাঠিয়ে দেয়। গার্ডরা সেটির পিছু ধাওয়া করে এবং তাকে ধরার সঙ্গে সঙ্গেই খেলনায় দুটি থেকে ঘুম পাড়িয়ে দেওয়ার গ্যাস বের হয়, যার ফলে দুজন গার্ডই জ্ঞান হারায়। লিওন তাদের চাবি নিয়ে ডেল্টিনেশন সিস্টেম পর্যন্ত যায় এবং গ্যাসের ট্যাঙ্কটি সংযুক্ত করে দেয়। এর মাধ্যমে স্লিপিং গ্যাস পাইপের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিজ্ঞানীদের ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে মাস্ক পরে ল্যাবে ঢোকার চেষ্টা করে, কিন্তু তার কোডটি ভুল প্রমাণিত হয়। সে দ্রুত ক্লোইকে ফোন করে সঠিক কোডটি আনার জন্য বলে। মূলত লবিতে ক্লোই কিছু ছেলেকে স্পেশালসদের সম্পর্কে কথা বলতে শুনে। তারা বলছিল যে ওই লোকদের মেরে ফেলা উচিত। ক্লোই তাদের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। অন্য শিক্ষার্থীরা তাদের উস্কে দেয়। একজন গার্ড দৌড়ে এলে ক্লোই অসহায় সেজে গার্ডের কাছে সাহায্য চায় এবং ঠিক সেই মুহূর্তেই তার পকেট থেকে একটি নোটবুক চুরি করে নেয়। সেই নোটবুকে সে সঠিক কোডটি খুঁজে পায় এবং তা লিওনকে পাঠিয়ে দেয়। কোড পাওয়ার সাথে সাথেই লিওন দ্রুত ল্যাবের ভিতরে প্রবেশ করে। সে তার মায়ের পুরনো ঘড়িটি বের করে, যেখানে লেখা ছিল আমরা সবাই এক, আমরা সবাই সমান। এটি পড়ে সে সাহস সঞ্চয় করে। এরপর একটি লিভার টানতেই একটি মেশিন খুলে যায় এবং ভিতরে জেনেসিস ট্রিটি দেখা যায়। সে একটি পুরনো অস্ত্র দিয়ে গাছের ভিতরে ছিদ্র করা শুরু করে, কিন্তু যখনই সে ফুলটি ছিটতে যায় গাছটি থেকে প্রচুর কাটা নিক্ষেপ হয় এবং হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। তবুও লিওন ফুলটিকে একটি নীল ক্যাপসুলে ভরে নেয়। বিল্ডিংটি লকডাউন হয়ে যাচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে বাইরে বেরিয়ে যেতে বলা হয়। ক্লোই লিওনের জন্য অপেক্ষা করতে চাইলেও গার্ডরা তাকে অন্য ছাত্রদের সাথেই বাইরে পাঠিয়ে দেয়। ভাগ্যক্রমে লিওনও সময় মতো বাইরে চলে আসে। বাইরে এসে লিওন ইচ্ছে করেই ক্লোইকে ধাক্কা মারে এবং তার টেডি বিয়ারটি নিচে ফেলে দেয়। টেডিটি ফিরিয়ে দেওয়ার আগে সে গোপনে ক্যাপসুলটি টেডির ভিতরে লুকিয়ে রাখে। গার্ডরা যখন লিওনের পকেট চেক করে তখন তারা শুধু একটি ঘড়ি পায়। তারা ঘড়ির লেখাটি পড়ে উপহাস করে এবং লিওনকে বিকৃত বলে ডাকে। একজন লোক খুব মনোযোগ সহকারে সমস্ত ছাত্রদের পরীক্ষা করছিল, কিন্তু সে ভাবেনি যে টেরির ভিতরে ফুলটি লুকানো থাকবে। কিছুক্ষণ পর ক্লোই আর লিওন রাস্তায় বড় স্ক্রিনে খবর দেখতে পায়। সিনেটর ফ্যাক্স জনগণকে বলছিল যে জন্ম দেওয়ার আগেই কেন, আমরা জন্মের পরেও তো ফুলটি ব্যবহার করে ক্ষমতা দিতে পারি। এর ঠিক পরেই বিখ্যাত গায়িকা মীরা সেখানে আসেন। তিনি ঘোষণা করেন যে ক্ষমতা নেই এমন মানুষদের এলাকায় তিনি বিনামূল্যে ট্যুর করবেন, যাতে সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারে। নিজেদের বেশ পরিবর্তন করার পর লিওন ক্লোইকে বোঝায় যে রাজনীতিবিদ এবং সেলিব্রিটিরা শুধু নাটক করে, আমরা যারা স্পেশাল তাদের প্রতি তাদের কোনো দরদ নেই। একটু আগেই রাস্তায় আমাদের মতো একজন দরিদ্র লোককে খাবারের দোকান থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে। ঠিক তখনই আমরা দেখি একজন পরিচ্ছন্নতা কর্মী জানলা থেকে কিছু মুছছেন। সেখানে লেখা ছিল ডেথ অফ দ্য জেনেটিক্সদের মৃত্যু হোক। এর মানে সবাই যে জেনেটিক্সদের দেখে খুশি তাও নয়। ওদিকে মিরার ম্যানেজার তাকে জানান যে পরিস্থিতি বিপজ্জনক হচ্ছে। স্পেশাল ডিস্ট্রিক্টে যে ওই 10% মানুষ থাকে তাদের উপর ফুলটি কাজ করেনি। সেই এলাকাটি খুব ঝুঁকিপূর্ণ এবং প্রচুর ভিড় হবে, তাই অটোগ্রাফ সেশন বাতিল করতে হবে। মিরার এই কথা একদমই পছন্দ হয় না। সে বলে এভাবে কি ঐক্য আসে? আমাদের মানুষদের সামনে যেতে হবে, তাদের বুঝাতে হবে আমরা একই রকম। সে অনুষ্ঠান বাতিল করতে অস্বীকার করে। ক্লোই এবং লিওন যখন বাড়ি ফিরছিল স্পেশাল ডিস্ট্রিক্টের গেটে গার্ডরা তাদের আইডি চেক করে। লিওন কেনাকাটা করতে গেলে ক্লোই টিভিতে ফ্যাক্সের সাক্ষাৎকার দেখতে পায়। এবার ফ্যাক্স বলছিলেন যে তিনি এমন একটি ঔষধ তৈরি করেছেন যার ফলে সেই 10% মানুষ যাদের মধ্যে কোনো
বিশেষ ক্ষমতা আসেনি তারাও এখন সেই শক্তি অনুভব করতে পারবে, তাদেরকেও এখন বাকি সবার মতো করে তোলা হবে। ক্লোই এটা দেখে খুব খুশি হয়, কিন্তু লিওন বলে এই সব কিছুই মিথ্যা। এরপর তারা দুজন তাদের বাড়িতে একটি ছোট ওয়ার্কশপে যায়। ক্লোই সেখানে চারা গাছ ফলায় আর লিওন বিভিন্ন ডিভাইস তৈরি করে। লিওন ফুল থেকে সেই অংশগুলো বের করে যার মধ্যে ক্ষমতা রয়েছে এবং তার সাহায্যে পঙ্গু মানুষদের জন্য বিশেষ ধরনের প্রস্থেটিক্স তৈরি করে যাতে তারাও একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ক্লায়েন্টের দেওয়া টাকায় তাদের রোজকার জীবন চলে যায়। এক ক্লায়েন্টের কাজ শেষ হওয়ার জেনেটিক্স ডিস্ট্রিক্ট থেকে একজন লোক ফোন করে বলে যে তার কিছু ঠিক করাতে হবে। ক্লোই এই বলে প্রত্যাখ্যান করে যে তারা কোথাও গিয়ে কাজ করে না, কাজ করাতে চাইলে দোকানে আসতে হবে। কিন্তু লিওন যখন শুনে যে লোকটি 3 গুণ বেশি টাকা দেবে তখন সে বলে ঠিক আছে আমরাই যাব। ক্লোই ভয় পেয়ে যায় কারণ এটা ছিল কিছুটা বেআইনি কাজ। লিওন তাকে বোঝায় সে পুরো রাস্তা চেনে, কোথায় গার্ড আছে আর কোথায় নেই। সে কারোর নজরে না পড়েই ভিতরে যেতে পারবে। এবার তারা দুজন একটি দামি রেস্তোরাঁয় পৌঁছায়। রেস্তোরাঁর রাঁধুনি তাদের পিছনের দরজা দিয়ে ভিতরে নিয়ে যায়। সেও তাদের মতো একজন স্পেশাল। তার কাছে একটি যান্ত্রিক পোশাক বা মেকানিক্যাল স্যুট ছিল যা তাকে হাঁটতে সাহায্য করে। হঠাৎ অ্যান্টিজেনেটিক্স নামের একটি গ্যাং মূল দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং তারা বিদ্যুৎও বিচ্ছিন্ন করে দেয়। লিওন স্যুটের মেরামতের কাজ শেষ করে। রাঁধুনি বলে আমি দেখে আসছি বিদ্যুৎ কেন চলে গেল আর আপনার টাকাটাও নিয়ে আসবো। গ্যাংটি এবার রেস্তোরাঁ ভাঙতে শুরু করে এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদের মারতে শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা অনেক টেবিল ভেঙে ফেলে এবং প্রচুর লাশ মেঝেতে পড়ে থাকে। এরপর গ্যাংয়ের নেতা দেয়ালে কিছু লিখতে শুরু করে। ঠিক এই সময় রাঁধুনি রান্নাঘরে ফিরে আসে। তার শরীরে তখন রক্ত লেগে আছে। সে শেষ নিঃশ্বাস নিতে নিতে ক্লোই আর লিওনকে জানায় যে বাইরে কি ঘটেছে এবং সেখানেই মারা যায়। এবার ক্লোই ও লিওনও পালানোর চেষ্টা করে, কিন্তু পেছনের দরজায় তালা দেওয়া ছিল। এখন তাদের এখান থেকে পালাতে হলে বুদ্ধি খাটাতে হবে। লিওন ক্লোইকে রাঁধুনির যান্ত্রিক পোশাকটি পরতে সাহায্য করে। কয়েক মিনিট পরে গ্যাংয়ের 2 জন লোক রান্নাঘরে আসে। তারা কেবল মৃত রাঁধুনিকেই দেখতে পায় কারণ ক্লোই এবং লিওন লুকিয়েছিল। তারা দেয়ালে কিছুটা লিখতে লিখতে কথা বলছিল যে কাল একটা ছোট শো হবে এবং পরের দিন আরো বড় শো। একজন গুন্ডা কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করে, কিন্তু বস তাকে ছুরি দেখিয়ে হুমকি দেয় যে প্ল্যানে কোনো পরিবর্তন হবে না। একজন লোক একটি কাগজ ফেলে দেয় এবং ক্লোই সেটি তুলে নেয়। পুলিশের সাইরেন শোনা যাওয়ায় গুন্ডারা চলে যায়। হঠাৎ লিওনের স্যুটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্যুটটি আপনা আপনি তাকে দাঁড় করিয়ে কাউন্টারের উপর ছুঁড়ে মারে। 2 জন লোক তার পিছু নিলে লিওন থালা বাসন এবং গরম জল দিয়ে ব্যবহার করে তাদের সাথে লড়াই করে। লড়াইয়ের সময় বসের মাস্ক খুলে যায় এবং তারা তার মুখ দেখতে পায়। গুন্ডারা লিওনকে কাউন্টারে চেপে ধরলে ক্লোই তাকে বাঁচাতে লাফিয়ে পড়ে। এরপর লিওন গুন্ডাদের উপর আটা ছুঁড়ে মারে এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার কথা ভাবে। এবার সে ক্লোইকে নিয়ে এক্সিটের দিকে দৌড়াতে থাকে। স্যুটের শক্তি দিয়ে লিওন দরজা ভেঙে দেয় এবং তারা দুজন বাইরে বেরিয়ে আসে। বাইরে স্যুট পরে লিওনের পক্ষে হাঁটা বেশ কঠিন হয়ে ওঠে, তাই ক্লোই তাকে ধরে একটা গলির মধ্যে দিয়ে নিয়ে যায়। পুলিশের গাড়ি পাশ দিয়ে চলে যায়, কিন্তু তাদের দেখতে পায় না। ক্লোই হিসেব করে দেখে যে স্যুটের পা সামান্য ভেঙে গেছে, তাই সে লিওনকে ধরে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। পরের দিন রিপোর্টাররা পুরো ঘটনাটি দেখায় এবং সিকিউরিটি ক্যামেরার একটি ছবিতে লিওন ও ক্লোইও ছিল। মিডিয়া তখন গুজব ছড়াতে শুরু করে যে হয়তো এরাই গ্যাংয়ের লোক। সমস্ত তথ্য সংগ্রহ করা হয় যাতে পুলিশের কাছে পাঠানো যায়। স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন হোজিস ঘোষণা করে যে বিশেষ ক্ষমতাহীন মানুষদের এই এলাকা অপরাধের কেন্দ্রে পরিণত হয়েছে। তারা দ্রুত স্পেশাল ডিস্ট্রিক্টে অভিযান চালাবে। লিওন এবং ক্লোই ভয় পেয়ে যায় কারণ তারা তাকে চিনে ফেলেছিল। আসলে ওই ব্যক্তি ছিল সেই গ্যাংয়ের নেতা যার মুখ তারা আগের দিনের লড়াইয়ের সময় দেখেছিল। ক্লোই সেই কাগজটি খোলে এবং জানতে পারে যে এটি মীরার কনসার্টের একটি ফ্লায়ার যার ভিতরে একটি ছোট ম্যাপ আঁকা আছে। তারা বুঝতে পারে যে এই গ্যাংটি কনসার্টে হামলা চালাবে এবং এর জন্য তাদের মতো স্পেশালদের দোষী সাব্যস্ত করা হবে। লিওন ভয় পেয়ে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য জিনিসপত্র গোছাতে থাকে, কিন্তু ক্লোই বলে আমাদের মানুষদের বাঁচাতে হবে, শুধু আমরা দুজনেই জানি কোথায় হামলা হতে চলেছে। সেখানে অনেক নিরীহ মানুষ মারা যাবে, আমরা কি এটা হতে দেব? এই কথা শুনে লিওন বলে একজন লোক যার শরীরের নিচের অংশ অবশ আর একটা 12 বছরের মেয়ে কি করতে পারে। এই কথা শুনে ক্লোই কেঁদে ফেলে। সে বলে ভাইয়া তুমি স্বার্থপর, এবং এই বলে সে দৌড়ে পালিয়ে যায়। লিওন চাইলেও তাকে আটকাতে পারে না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে তরুণ লিওন তার বাবার অফিসে ঢুকে নিজের ফাইল দেখতে পায়। সেখানে সে জানতে পারে যে সে একজন স্পেশাল। তার বাবা যখন জানতে পারেন যে তার ছেলে স্পেশাল, তখন তিনি তাকে সেখানেই ধরে ফেলেন। এসব মনে করে এবং তার মায়ের ঘড়িটি দেখে লিওন সিদ্ধান্ত নেয় যে তাকে কিছু একটা করতেই হবে। কয়েক ঘন্টা পর ক্লোই ফিরে আসে এবং দেখে যে লিওন স্যুটটি ঠিক করছে। সে লিওনকে স্যুটটি পরতে সাহায্য করে। লিওন একটু হাত পা নেড়ে দেখে এবং বলে যে হোজিসকে ধরে তার অপরাধ স্বীকার করাবে। লিওন কিছু খারাপ হওয়া জিনিস দিয়ে নিজের জন্য অস্ত্র তৈরি করে এবং লোহার মতো জিনিসকে মুড়ে ফেলার মতো শক্তি পায়। ক্লোই স্যুটের ভিতরে কিছু বিশেষ তার দেখতে পায়। তখন সে এমন একটি রাসায়নিক উপকরণ তৈরি করার চেষ্টা করে যা স্যুটে লাগানো অস্ত্রগুলোকে সক্রিয় করে তুলবে। ঠিক সেই সময় মীরা স্পেশাল ডিস্ট্রিক্টে কনসার্ট করছিল। জনগণ তাকে দেখে পুরোপুরি উন্মাদ হয়ে ওঠে। মানুষজন ব্যারিকেড ধরে ধাক্কা মারতে থাকে। সিকিউরিটি গার্ডরা তাদের কোনো মতে পিছনে সরিয়ে দিচ্ছিল।
কনসার্ট শেষে মীরা বাসে ওঠার জন্য যাচ্ছিল, তখন গার্ডরা মীরার সিকিউরিটি এবং ম্যানেজারকে মেরে ফেলে। এরপর গ্যাংয়ের লোকেরা ট্রাকে করে আসে এবং দেয়ালে তাদের বার্তা লিখতে শুরু করে। হজিস মীরাকে হুমকি দেয়, চুপচাপ আমাদের সাথে চলো, নয়তো অনেক খারাপ কিছু হবে। ঠিক তখনই লিওন স্যুট ও মাস্ক পরে সেখানে এসে উপস্থিত হয়। সে বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়ে এবং সরাসরি আক্রমণ শুরু করে, কিন্তু ক্লোয়ের তৈরি রাসায়নিক পদার্থের কারণে স্যুটে গাছপালা গজিয়ে ওঠে। এটা দেখে সবাই হাসতে থাকে, কিন্তু লিওন সেই গাছগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। একজন লোক গ্যাস থেকে পড়ে যায় এবং অন্যজন লতার মধ্যে জড়িয়ে যায়। ক্লোই একটি চুরি করা গাড়ি থেকে মীরাকে ডাক দেয়। এদিকে লিওন হজিস আর তার লোকদের সাথে লড়াই করতে থাকে। শুরুর দিকে লিওন ভালোই ঘুষি চালাচ্ছিল, কিন্তু পুরো গ্যাং তাকে ঘিরে ফেলে নিচে ফেলে দেয়। তখন ক্লোই গাড়ি দিয়ে একজনকে ধাক্কা মারে। লিওন সুযোগ বুঝে গাড়িতে উঠে পড়ে, কিন্তু মীরা চিৎকার করতে থাকে। তাকে বোঝানোর সময় ছিল না, তাই ক্লোই দ্রুত গাড়ি চালিয়ে সবাইকে সেখান থেকে নিয়ে যায়। তারা দুজন দ্রুত বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করে দেয়। বাইরে গ্যাংয়ের লোকেরা তাদের রাস্তায় খুঁজছিল। অন্যদিকে টিভিতে রিপোর্টাররা বলছিল যে মীরাকে অপহরণের চেষ্টা করা হয়েছিল, কিন্তু এক অজ্ঞাত পরিচয় লোক তাকে বাঁচিয়েছে। অন্যদিকে মীরা দেখে যে লিওন আহত হয়েছে। এবার সে দ্রুত লিওনের জখমে ব্যান্ডেজ করে এবং জানায় যে সে আগে একজন ডাক্তার হতে চেয়েছিল। ক্লোই লিওনের একটি ফ্লাওয়ার হিরোর মতো ছবি আঁকে, যা লিওনের একেবারেই পছন্দ হয় না, কিন্তু মীরা বলে না, এটা তো চমৎকার। এবার লিওন মীরাকে হদিসের আসল সত্যটা জানায়। এই শুনে মীরা বলতে থাকে, দেখো, আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে চাই। আগামীকাল ফ্রাক্সের সাথে ফ্যামিলি সেন্টারে আমার একটি অনুষ্ঠান আছে। লিওনের মনে হয় যে অ্যান্টিজেনেটিক্স গ্যাংয়ের পরবর্তী লক্ষ্য হবে ফ্যাক্স। আজ তারা মীরাকে আক্রমণ করেছে, কাল তারা অবশ্যই ফ্যাক্সকে আক্রমণ করবে। এই গ্যাং জন্ম হওয়ার পর থেকেই তারা মানুষের মধ্যে হওয়া যে কোনো পরিবর্তন বা উন্নতির বিরুদ্ধে ছিল। তারা বিশ্বাস করত যে যেমন জন্ম নিয়েছে সে তেমনই থাকবে। মীরা এইসব বিষয়ে পুলিশকে সতর্ক করতে চায়, কিন্তু লিওন তাকে বারণ করে, কারণ হজিস নিজেই তো একজন পুলিশ কমান্ডার। এবার তারা দুজন মিলেই ভবিষ্যৎ পরিকল্পনা করে। পরের দিন মীরা এবং লিওন ফ্যামিলি প্ল্যানিং সেন্টারে যায়, যেন তারা নতুন বিবাহিত দম্পতি। তারা এখন সন্তান নিতে চায়। মীরা বিখ্যাত হওয়ায় সে ডাক্তারকে বলে যে স্যার, আমি অ্যাপয়েন্টমেন্ট নেইনি এবং আজ পর্যন্ত আমার স্বামীর কথা কাউকে জানাইনি, কারণ আমি আমার পরিবারকে মিডিয়া থেকে বাঁচাতে চাই। লিওন কোনো মতে ডাক্তারকে রাজি করায় যাতে তিনি তাদের সুবিধাগুলো ঘুরে দেখান। এই সবকিছুর মাঝে লিওন খুব চতুরতার সাথে একটি চাবি চুরি করে নেয়। এরপর সে সেখানে কর্মরত লোকজনদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং বলে যে মীরা এখন সবার জন্য গান গাইবে। এই কথা বলে তারা সবাইকে একটি ঘরে জড়ো করে। ঠিক তখনই অ্যান্টিজেনেটিক্স গ্যাংয়ের লোকেরা এসে পড়ে এবং লিওন লবিতে তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুন্ডারা তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন লিওন গ্যাস বোমা ছোড়ে, যার ফলে তাদের মাস্ক পর্যন্ত গলে যায়। শুরুর দিকে লিওন খুব ভালো লড়াই করছিল, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল। তারা তাকে নিচে ফেলে দেয় এবং গুন্ডারা মিলে তাকে মারতে শুরু করে। হজিস তার মাস্ক খুলে ফেলে এবং তার মুখে বারবার ঘুষি মারতে থাকে। ঠিক তখনই ফ্রাক্সের সিকিউরিটি এসে হাজির হয় এবং গুন্ডারা পালিয়ে যায়। এই ঘটনার পর মীরা জানায় যে সে ফ্রাক্সকে ফোন করেছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে গুন্ডাদের সংখ্যা অনেক বেশি হবে এবং লিওন একা তাদের সামলাতে পারবে না। লিওন জিজ্ঞাসা করে গার্ডরা গুন্ডাদের ধাওয়া করলো না কেন। তখন ফ্রাক্স উত্তর দেয়, তোমরা আমাদের জন্য তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিলে। এরপর জানা যায় যে ফ্রাক্স আসলে লিওনের বাবা। ক্লোই এটা শুনে পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। সে ভাবতে থাকে যে লিওন আজ পর্যন্ত তাকে মিথ্যা বলেছে যে তাদের বাবা মা মারা গেছেন। সে রেগে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এবার রিপোর্টাররা ভিতরে এলে ফ্রাক্সের রাজনৈতিক ভাবমূর্তি জেগে ওঠে। সে বলে যে আমার ছেলে একটি প্রমাণ যে জেনেটিক্সরা এমন লোক যাদের উপর ফুল কাজ করেনি। এই দুই দলের মধ্যে দূরত্ব অনেক বেড়ে গেছে, তাই কাল ভোট খুব সাবধানে দিবেন। এক সপ্তাহ পর ঘোষণা করা হয় যে ফ্রাক্সের প্রকল্পটি প্রায় সবাই অনুমোদন দিয়েছে। অনেক বাস স্পেশাল ডিস্ট্রিক্টে আসে এবং সমস্ত দরিদ্র মানুষকে শহরের বাইরে একটি মেডিকেল ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। বলা হয় এই চিকিৎসার পর তাদের মধ্যেও আর কোনো ঘাটতি থাকবে না, তাই তাদের থাকার জায়গা অর্থাৎ স্পেশাল ডিস্ট্রিক্টটি খুলে দেওয়া হবে এবং সবাই আরামে একসাথে থাকবে, মাঝখানে কোনো বাধা থাকবে না। মেডিকেল সেন্টারে লিওন জানতে চায় যে ক্লোই কোথায়, কিন্তু ফ্রাক্স জানায় যে তারা তাকে খুঁজে পায়নি। লিওন হজিসের নাম নিলে ফ্রাক্স প্রসঙ্গ পরিবর্তন করে। সে বলে যে তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি শুধু তোমার চিকিৎসা করাতে চাই। লিওন মনে করিয়ে দেয় আপনি যখন মায়ের চিকিৎসা করার চেষ্টা করেছিলেন তখন তিনি মারা গিয়েছিলেন, মনে আছে আপনার? ফ্রাক্স ক্ষমা চায় এবং মেনে নেয় যে তার ভুল হয়েছিল। সে জানায় যে তোমার মা একটি চিঠিও রেখে গেছেন, কিন্তু আমি আজ পর্যন্ত সেটা তোমাকে দিতে ভয় পাচ্ছিলাম। যতক্ষণে আমি সাহস সঞ্চয় করলাম ততক্ষণে তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। এরপর লিওন চিঠিটি খুলে তার মা লিখেছেন যে আমাকে তোমাদের ছেড়ে যেতে হয়েছিল, তার জন্য আমি ক্ষমা চাই। আমি চেয়েছিলাম যে লিওন একজন ভালো মানুষ হোক, কিন্তু আমার ভয় ছিল লিওনের ভিতরে রাগ তার মনকে খেয়ে ফেলবে, তার ভিতরে তিক্ততা আসবে। তিনি বলেন মানুষকে ক্ষমা করতে শেখো, কারণ কেউ শেষ পর্যন্ত পাশে থাকে না। এসব পরে লিওন তার মায়ের কথা মনে করে কাঁদতে শুরু করে। মীরা সেখানে আসে এবং লিওনকে তাজা বাতাসের জন্য বাইরে নিয়ে যায়। বাইরে ঘোরাঘুরি করার সময় লিওন ক্লোইকে দেখতে পায় এবং তার কাছে ক্ষমা চায়। ক্লোইও তার ভাইয়ের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। এবার লিওন জানায়
তার মনে হয় ফ্রাক্সই সমস্ত হামলা করিয়েছে যাতে তার প্রকল্পটি অনুমোদন পায়, কিন্তু তাকে ধরার আগে তার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে হবে। ক্লোয়ের একটি বুদ্ধি আসে এবং সে এক ব্যক্তির কাছ থেকে চোখের কৃত্রিম লেন্স লাগানো ক্যামেরাটি চেয়ে নেয়। অন্যদিকে ডাক্তাররা পরের রোগীর নাম ঘোষণা করেন। ল্যাবে ক্লোই ভেন্টের মধ্যে ঢুকে রেকর্ডিং শুরু করে দেয়। হোজিস এবং ফ্রাক্স নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের কথাবার্তা থেকে এটাই স্পষ্ট হয়ে যায় যে তারা দুজন মিলেই এই কাণ্ড ঘটিয়েছে। কিছু রোগীকে অজ্ঞান করার সময় ফ্রাক্স তার পরিকল্পনা বোঝাচ্ছিল। সে এই লোকদের মস্তিষ্ক থেকে বিশেষ ধরনের জিন বের করতে চেয়েছিল। তারপর এই জিনটিকে সে তাদের শরীরে ইনজেক্ট করবে যাদের বিশেষ ক্ষমতা ছিল। ফ্রাক্স এটিকে মানুষের পরবর্তী বিবর্তন বলছিল। ফ্রাক্স জানায় যে এর ফলে তারা আরো উন্নত হবে, যে কোনো বয়সেই চিরকাল তরুণ থাকবে। স্পেশালস বা এই পঙ্গু মানুষদের নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। সে শুধু জিন বের করার জন্যই তাদের ব্যবহার করতে চেয়েছিল। কিছুক্ষণ পর ক্লোই তাঁবুতে সবাইকে রেকর্ডিং শোনায়। মীরা কেঁদে কেঁদে সেখানে উপস্থিত সমস্ত স্পেশালদের কাছেই ক্ষমা চায়, কারণ সে এই বিষয়ে কিছুই জানতো না। লিওন তার মায়ের কথাটি পুনরাবৃত্তি করে, আমরা সবাই সমান, আমাদের মধ্যে কোনো কমতি নেই, আমরাও মানুষ। এই কথা বলতে বলতে সে সবাইকে লড়াইয়ের জন্য উস্কে দেয়। সে বলে, আমার যে কোনো মূল্যে আমার স্যুটটি চাই। এই কথা শুনে ক্লোই জানায় যে সে আগেই স্টোর রুমের চাবি চুরি করে নিয়েছে। পরের দিন ফ্রাক্স এবং কিছু নার্স লিওনের ঘরে তার চিকিৎসা করার জন্য আসছিলেন। লিওন চাদরের নিচে তার স্যুটটি পরেছিল। সে সঙ্গে সঙ্গেই তার বাবাকে ধরে ফেলে এবং নার্সদের কাছ থেকে সেই ইনজেকশনটি ছিনিয়ে নেয়। ফ্রাক্স বলে, আমি এসব তোমার জন্য করেছি, আমি তোমার চিকিৎসা করতে চাই। কিন্তু লিওন বলে, তুমি একটা দানব আর কিছুই নও। এরপর লিওন তাকে ঘরের ভিতরে বন্ধ করে দেয়। সে ক্লোয়ের কাছ থেকে কিছুটা বারুদ নেয় এবং সিকিউরিটি রুমের দিকে দৌড়াতে শুরু করে। সেখানে উপস্থিত গার্ডদের সাথে লড়াই করে সে তাদের ফেলে দেয়, কিন্তু একজন গার্ড দ্রুত অ্যালার্ম বাটন চেপে দেয় যাতে সবাই এই গোলমালের কথা জানতে পারে। ওদিকে ক্লোই ক্যামেরাটিকে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে যাতে সে পুরো রেকর্ডিং প্রমাণ হিসেবে পুলিশের কাছে পাঠাতে পারে। লিওন যাওয়ার আগে মীরা তাকে বিদায় জানায় এবং বলে, অবশ্যই ফিরে এসো। এদিকে তাঁবু এলাকায় হোজিস তার গ্যাং নিয়ে চলে এসেছে। লিওন এবং স্পেশালরা তাদের ঘিরে ধরে এবং এক বিশাল লড়াই শুরু হয়ে যায়। স্পেশালদের কাছে শুধু বাসনপত্র, পাইপের মতো সাধারণ জিনিস ছিল, কিন্তু তাদের সংখ্যা বেশি হওয়ার কারণে লড়াই সমানে সমানে হচ্ছিল। অন্যদিকে লিওনের স্যুট তাকে একই সাথে অনেক লোকের সাথে লড়াই করার শক্তি দিচ্ছিল, কিন্তু হোজিস ব্যাকআপ ডেকে আনে এবং অস্ত্রধারী আরো অনেক লোক এসে হাজির হয়। অনেক স্পেশাল লড়াই করতে করতে পড়ে যাচ্ছিল। অন্যদিকে লিওন হোজিসের সাথে একাই লড়াই করছিল। কিছুক্ষণ পর হোজিস লিওনকে নিচে ফেলে দেয় এবং লিওন হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে। ওদিকে সিকিউরিটি রুমে একজন লোক মীরাকে গলা টিপে ধরে। ঠিক তখনই একজন স্পেশাল সেখানে আসে এবং দ্রুত লোকটিকে মেরে ফেলে। কম্পিউটার অবশেষে ফুটেজ আপলোড করে দেয় এবং ক্লোই দ্রুত পুলিশকে ফোন করে। ওদিকে ল্যাবে লিওন নিজের জীবন বাঁচাতে হামাগুড়ি দিচ্ছিল। হোজিস পিছন থেকে এসে তাকে আঘাত করে। এবার টেবিল এবং কন্ট্রোল প্যানেলের মাঝখানে তাদের লড়াই হতে থাকে। লিওন জেনেসিস গাছের মেশিন খুলে দেয় এবং তারপর একটি জিনিস ছুঁড়ে মারে, যার ফলে কাচের উপর ফাটল ধরে। তার এই কাজের পর হোজিস লিওনকে ধরে আরো মারে এবং মেশিনগুলোর উপর ছুঁড়ে ফেলে। এতে পুরো কাজটাই ভেঙে যায়। হোজিস এবার তাকে মারতে যাচ্ছিল, তখন লিওন একটি ফুল ছিঁড়ে নেয় এবং গাছ থেকে কাঁটা বের হয়ে আসে। সেই কাঁটাগুলো হোজিসের মুখে ঢুকে যায় এবং সে পড়ে যায়। ওদিকে পুলিশ এসে ফ্রাক্সের সমস্ত লোককে গ্রেফতার করে। তারা অনেক প্রমাণও পায়। তখনও ক্লোই এবং মীরা লিওনকে দেখতে দৌড়ে আসে এবং এইবার লিওন এগিয়ে গিয়ে মীরাকে কিস করে। এক সপ্তাহ পর সমস্ত নিউজ চ্যানেলে ফ্রাক্সের এই জঘন্য পরিকল্পনা ফাঁস করে দেয়। জনগণ বলতে থাকে যে এক মুখোশধারী লোক সবাইকে বাঁচিয়েছে। গুজব ছিল যে সে ফ্রাক্সেরই ছেলে, কিন্তু পুলিশ এই কথা অস্বীকার করে। ফ্রাক্স নিজে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এবার সরকারও মানুষকে আলাদা করে রাখার নীতি বন্ধ করে দেয়। এখন সবার স্বাধীনতা ছিল, যে কেউ যে কোনো জায়গায় যেতে পারত। এই সবকিছুর মাঝে মীরার গলা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই এখন সে আর গান গাইতে পারে না। কিন্তু লিওনের সাথে নিজের জীবনে সে খুব খুশি। তবে ফ্রাক্স এখনো ফেরার। গল্পের শেষে আমরা তাকে দেখি সে দূর থেকে তার ছেলেকে দেখছে, আর এই সিকোয়েন্সের মধ্যে দিয়েই এই মুভিটি শেষ হয়। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।